সংসার পর্ব 11। রূপায়ণ পরপর 3টে বড় অর্ডার ডেলিভারি দিয়েছে। কিছু টাকা সংসার খরচ বাবদ হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা করে দিল। বাড়ি যাওয়ার সময় ফুটপাতের ফলের দোকান থেকে দরদাম করে মালটা আনার আপেল কিনে নিল। অনুপমা শুয়েছিল। ইদানিং প্রচণ্ড মাথা ঘোরে, শরীর থরথর করে কাঁপে, আর এত পরিমাণ ঘাম হয় ফ্যানের বাতাসেও শরীর ঘামে চিটচিট করে। নিপা এসে অনুপমার গা ঘেঁষে বসল, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কিছু খাবে বৌদি? অনুপমা চোখ মেলে তাকালো, ধীর কণ্ঠে বলল, না, এখন কিছু খাবো না। তোমার বড়দা ভাই কি এসেছে? না তো। বলতে বলতে রূপায়ণ ঘরে এলো। অনুপমাকে দেখে মৃদু হেসে দিল। ঘামে ভেজা শার্টটা টেনে খুলতে খুলতে বলল, অনেক বড় অর্ডার ডেলিভারি দিলাম আজ। আমাদের বাবুটা অনেক ভাগ্য নিয়ে আসছে, বুঝলে অনুপমা? নিপার মনটা হিংসায় জ্বলে গেল। বড়দা ভাইয়ের সাথে ভালো কিছু ঘটলেই সব সময় বাবুটাকে টানে, অসহ্য। রূপায়ণ ব্যালকনিতে গিয়ে প্যান্ট ছেড়ে লুঙ্গি পরে ঘরে এলো। কিছু ফল অনুপমার জন্য তুলে রেখে বাকি ফলগুলো নিপার হাতে ধরিয়ে দিয়ে বলল, এগুলো মাকে দিয়ে দিবি, যা। নিপা উঠে গেল না, ফলগুলো হাতে নিয়ে বসে রইল। রূপায়ণ হাত মুখ ধুয়ে ফলগুলো ধুয়ে কেটে নিয়ে এলো। অনুপমাকে আস্তে করে ধরে উঠিয়ে বসিয়ে দিল। মুখের সামনে ফলের বাটি ধরে বলল, খাও। অনুপমা ফলের বাটি হাতে নিয়ে নিপাকে বলল, তুমিও নাও। নিপা নিল। রূপায়ণ অনুপমার পাশে বসে নিজেও খেলো, অনুপমাকেও খাইয়ে দিল। স্বামী স্ত্রীর এত ভালোবাসা, এত আদর যত্ন দেখে নিপার চোখে জল এসে গেল। সৌরভের সাথে প্রেম করেই বিয়ে হয়েছিল নিপার। তারপরও সৌরভের কেন নিপাকে ঠকিয়ে আরেকজনকে বিয়ে করতে হলো? সৌরভের সাথে খুনসুটিময় রাতগুলোর কথা মনে পড়লেই অনুপমাকে প্রচুর হিংসে হয় নিপার। সব কিছু লণ্ডভণ্ড করে দিতে ইচ্ছে করে, এমনকি অনুপমাকে গলা চেপে ধরে মেরে ফেলতেও ইচ্ছে করে। তবে কি নিপা পাগল হয়ে যাচ্ছে? নিপাকে যারা যারা ভালোবাসতো তারাই একটু একটু করে দূরে সরে যাচ্ছে। বড়দা ভাইটাও এখন আর নিপাকে ভালোবাসে না বোধ হয়। শুধু দায়িত্বগুলো একটার পর আর একটা পালন করে যায়। আগে সব ভাই বোন একসাথে বসে কত গল্পগুজব করত, রাতভর আড্ডা চলতো। আর এখন বড়দা ভাই দোকান থেকে ফিরেই সোজা নিজের ঘরে চলে আসে, বৌদিকে নিয়ে ব্যস্ত থাকে। সব নষ্টের মূল এই বৌদির পেটে বেড়ে ওঠা বাচ্চাটা। নিপার মন জানে, এই বাচ্চাটা কোনো কারণে নষ্ট হয়ে গেলে বড়দা ভাই আবার আগের মতো হয়ে যাবে। কিরে নিপা, যা। নিপা থতমত খেলো, অবাক হয়ে বলল, কোথায় কোথায় যাব? মাকে ফলগুলো দিয়ে আয়। বড়দা ভাই তোর কাছে টাকা হবে? কেন, কি কিনবি? মনে মনে বলল, তোর বাচ্চা নষ্ট করার ওষুধ কিনবো রে গাধা। মুখে বলল, একটু দরকার ছিল। রূপায়ণ শার্টের পকেট থেকে 500 টাকা দুটো নোট বের করে নিপার হাতে ধরিয়ে দিল। নিপা টাকাগুলো নিয়ে খুশি মনে চলে গেল। রাতটা এক প্রকার ছটফটিয়ে কাটল নিপার। পরের দিন সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে গেল। আশেপাশের ঔষধের দোকানদার এক নামে বড়দা ভাইকে চেনে। নিপা রিস্ক নিল না, অপরিচিত একটা দোকানে ঔষধ কিনতে গেল। দোকানদার অদ্ভুত চোখে একবার নিপার দিকে তাকাচ্ছে তো আর একবার ঔষধের দিকে। বলল, এই ঔষধ দিয়ে কি করবেন আপনি? নিপা কাঁদো কাঁদো মুখ করে নিচু কণ্ঠে বলল, একটা অবিবাহিত মেয়ে এই ঔষধ দিয়ে কি করে আসলে? দোকানদার বিরক্ত হয়ে বলল, থাক থাক, আর বলতে হবে না। এগুলো কোত্থেকে যে আসে? ঔষধগুলো প্যাকেট করে দিয়ে বলল, নিয়ম জানা আছে? নিপা মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। একটা 500 টাকার নোট দোকানদারের হাতে দিয়ে তড়িৎ গতিতে চলে গেল। দোকানদার চিল্লিয়ে বলল, এই যে ম্যাডাম, শুনে যান। নিপা আর সেদিকে ফিরেও তাকালো না। একটা রিক্সা ডেকে তাতে চেপে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফোন বের করে দেখল জয়ন্তর অনেকগুলো মিস কল। নিপা কল ব্যাক করে বলল, এতবার ফোন করেছো কেন জয়ন্তদা? তোমার বৌদি বাপের বাড়ি গেছে, বাড়ি একদম ফাঁকা। আজ একবার চলে আসো না নিপা বেবি। আজ আসতে পারবো না। তা বললে তো হবে না জান, 5 মিনিট টাইম দিলাম, চলে এসো। বললাম তো আমি এখন যেতে পারবো না জয়ন্তদা। জয়ন্ত শুকনো ঠোঁট জিহবা দিয়ে ভিজিয়ে নিয়ে বলল, তোমার কত সুন্দর সুন্দর ছবি আমার কাছে আছে নিপা। ওই ছবিটা বেশি সুন্দর, যেটা স্নান করার সময় নগ্ন হয়ে তুলেছিলে। তোমার মুখের এক্সপেরিমেন্টটা সেই ছিল। আর একটা আছে, ওই যে তোমার বুকের। নিপা ভীতু কণ্ঠে
চুপ করো জয়ন্তদা। আমি তো চুপ করেই থাকতে চাই জান, শুধু তুমি এসে আমাকে খুশি করে দাও। আমি আজ যেতে পারবো না, বললাম তো। তাহলে যে ছবিগুলো ফেসবুকে তোমার নাম ঠিকানা সহ ভাইরাল হয়ে যাবে নিপা বেবি। ছি, তুমি এতটা খারাপ? তোমার থেকে বোধহয় বেশি খারাপ না। আমি অপেক্ষা করছি, জলদি চলে এসো। নিপা ফোনটা রেখে দিয়ে হাপস নয়নে কাঁদতে লাগলো। সৌরভের সাথে ছাড়াছাড়ি হওয়ার পর নিপা প্রায়ই পাশের বাড়ির জয়ন্তদার বউয়ের কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা নিজের দুঃখের গল্প করত। জয়ন্তদা বাড়িতে থাকলে ওদের সাথে বসে নিপার দুঃখের গল্প খুব মনোযোগ দিয়ে শুনত, নিপাকে সমবেদনা জানাতো। একদিন নিপা ঝড় বৃষ্টি মাথায় করে বিকেলবেলা গিয়ে দেখলো বৌদি বাড়িতে নেই। সারা বাড়িতে জয়ন্তদা একা। নিপাকে জোর করে রুমের ভেতরে টেনে নিল জয়ন্ত। তারপর দরজাটা বন্ধ করে দিয়ে বলল, আরে ভয় পাচ্ছ কেন নিপা? তোমার বৌদি বাড়িতে নেই তো কি হয়েছে, আমি তো আছি। তোমার সব দুঃখের গল্প শুনবো আজ। শুধু তাই নয়, অতিরিক্ত সুখ দিয়ে সমস্ত দুঃখের অবসান ঘটিয়ে দেব। এই ঝড় বৃষ্টির দুপুরে ফাঁকা বাড়িতে নিপাকে একাকী পেয়ে জয়ন্ত এতটাই ভালোবাসা দিল, ভীতু অস্থির ছটফটে নিপাও ধীরে ধীরে শান্ত হয়ে গেল। নিজে থেকেই ঘনিষ্ঠ হলো জয়ন্তর সাথে। সেই থেকে শুরু। প্রায়ই কাউকে না বলে এখানে সেখানে জয়ন্তর সাথে চলে যায় নিপা। জয়ন্তর আবদার রাখতে ইমোতে নিজের নগ্ন ছবি দেয় নিপা। কখনো অর্ধনগ্ন হয়ে জয়ন্তর সাথে ভিডিও কলে ঘন্টার পর ঘন্টা কথা বলে। জয়ন্ত নিপাকে টাকাও দিত, কিন্তু কে জানতো বেঈমানটা নিপাকে এইভাবে ব্ল্যাকমেল করবে। নিজের বোকামির জন্য এখন প্রচুর রাগ লাগছে। ইচ্ছে করছে জয়ন্তদার টুটি চেপে ধরতে। নিপারও দিন আসবে, তখন কাউকে ছাড়বে না নিপা। যে ঔষধ অনুপমার জন্য কিনে এনেছিল নিপা, কে জানতো কিছুদিনের ব্যবধানে সেই ঔষধ নিজেকেই খেতে হবে। পিরিয়ডের ডেট হিসেব করে ও প্রেগনেন্সি কিট পরীক্ষা করে জানতে পারল নিপাও প্রেগনেন্ট। 2 মাস রানিং। জয়ন্তর অবৈধ সন্তান নিপার গর্ভে। ভাবতেই রাগে দুঃখে ঘাম ছুটে গেল। এই বাড়ির কেউ যদি ভুলেও এই কথা জানতে পারে, তাহলে যে কি হবে ভাবলেই নিপার দম বন্ধ হয়ে আসে। খুব বেশি দেরি হওয়ার আগেই নিপা একদিন রাতে সাহস করে ওষুধগুলো খেয়ে ফেলল। মাত্র কিছুক্ষণের ব্যবধানে পেটের ভেতর ভূমিকম্প শুরু হয়ে গেল। অসহ্য পেট ব্যথা সহ্য করতে না পেরে নিপা চিৎকার করে কেঁদে দিল। রূপায়ণ ধরফড়িয়ে উঠে বসল। হন্তদন্ত পায়ে দরজা খুলে নিপার ঘরে ছুটে গেল। ততক্ষণে সীমা অরূপও এসে গেছে। রূপায়ণ দরজা ধাক্কা দিয়ে বলল, কি হয়েছে নিপা, কাঁদছিস কেন? দরজাটা খোল। অতিরিক্ত ব্যথায় আতঙ্কে ভয়ে নিপার হাত পা থরথর করে কাঁপছে। এদিকে পেটের ব্যথা ক্রমশ বাড়ছে, তবে দরজা খোলার সাহস পাচ্ছে না। রূপায়ণ দৌড়ে গিয়ে মায়ের ঘর থেকে চাবি এনে দরজাটা খুলে ফেলল। ভেতরে ঢুকে নিপাকে বিছানায় গলা কাটা মুরগির মতো কাতরাতে দেখে অস্থির হয়ে বলল, কি হয়েছে নিপা, এমন করছিস কেন? সীমা ঘরের লাইট জ্বেলে দিল। বিছানায় তাজা রক্ত দেখে সবাই ভয় পেয়ে গেল। রক্তের উৎস খুঁজতে খুঁজতে সবাই আঁতকে উঠল। নিপার পুরো সালোয়ার রক্তে ভেজা। সীমা অস্ফুট স্বরে বলল, নিপা বোধহয় বাচ্চা নষ্ট করেছে। অরূপ রেগে বলল, তোমার মাথা ঠিক আছে সীমা? কি সব যাতা বলছো? সীমা শুকনো ঢোক গিলে বলল, আমি ঠিকই বলছি। রূপায়ণ নিপার এক হাত চেপে ধরে অস্থির কণ্ঠে বলল, তুই এমন করছিস কেন নিপা? নিপা বুঝে আসা কণ্ঠে বলল, আমাকে বাঁচা বর্দা ভাই, আমি মরে গেলাম। রূপায়ণ সীমাকে বলল, ওর পোশাক পাল্টে দাও। অরূপ, রাস্তায় গিয়ে দেখ কোনো গাড়ি টাড়ি পাওয়া যায় নাকি। সীমা জোর করে নিপার পোশাক পাল্টে দিল। রূপায়ণ 5 কোলা করে ধরে নিপাকে হাসপাতালে নিয়ে গেল। এলাকার মানুষের মুখে মুখে রটে গেছে, নিপা অবৈধ সন্তান নষ্ট করতে গিয়ে ধরা খেয়েছে। বরের সাথে না ছাড়াছাড়ি হয়ে গেছে, তাহলে নিপার পেটে কার সন্তান ছিল? ছোট মেয়ের অপকর্মের কথা জেনে নন্দিতা দেবী খুব ভেঙে পড়লেন। ছি, মেয়েটা নামতে নামতে এতটা নিচে নেমে গেছে, ভাবতেও ঘৃণা লাগছে। রূপায়ণ নিপার মুখোমুখি বসল। হিমশীতল কণ্ঠে বলল, বাচ্চাটা কার ছিল নিপা? নিপা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। রূপায়ণের রক্ত লাল চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে চোখ নামিয়ে নিল নিপা। কাঁপা কণ্ঠে বলল, সৌরভের। অরূপ তেড়ে এলো। নিপার গাল দুটো চেপে ধরে বলল, সত্যি করে বল, বাচ্চাটা কার ছিল? ঢং করলি সৌরভের সাথে সংসার করবি না? তাহলে সৌরভের বাচ্চা তোর পেটে আসলো কিভাবে? আহ, নিপাকে ছাড় অরুণ, ওর শরীর খুব দুর্বল। তুই চুপ কর বর্দা ভাই, শয়তানগুলো বাড়তে বাড়তে অতিরিক্ত বেড়ে গেছে। এই ঘটনা লোক জানাজানি হলে মান সম্মান থাকবে?
রূপায়ণ দীর্ঘশ্বাস ফেলে বলল, অনুপমা ফোন করেছিল। রীতিমতো পুরো এলাকায় মুখে মুখে নিপার ঘটনাটা রটে গেছে। অনেকেই নাকি এই রাত্রিবেলা বাড়ি বয়ে এসে খুব কৌতূহল নিয়ে নিপার ব্যাপারটা জিজ্ঞেস করছে। মাকে খুব অপমান করেছে। অরূপ বলল, বেশ হয়েছে, এবারও লোকের সামনে মুখ দেখাবে কিভাবে আমিও দেখে নেব। নন্দিতা দেবী এত মানসিক চাপ আর নিতে পারল না। এই রাত্রিবেলা স্ট্রোক করে বসলো, কেউ জানতেও পারল না। ওপরের ঘরে একটা প্রাণ পাখি চিরদিনের মতো এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নন্দিতা দেবীর দমটা যখন ভেতর থেকে বেরিয়ে গেল, তখন মানসপটে একটা মুখ ভেসে উঠল, রূপায়ণ। বহু কষ্টে দুঠোঁট নেড়ে বিড়বিড় করে বলল, আমার এই বড় ছেলেটাকে ভালো রেখো ঠাকুর। মুখ দিয়ে নালার সাথে প্রাণটাও ভেতর থেকে ফুরুত করে বেরিয়ে গেল। সময়ের সাথে সাথে মাটির নরম দেহখানা ধীরে ধীরে শক্ত আর ঠান্ডা হয়ে এলো। আহা, যে ছেলে মেয়েদের জন্য সারাটা জীবন একাকী কাটিয়ে দিল নন্দিতা দেবী, মৃত্যুর সময় সেই ছেলে মেয়েদের কাউকেই আর পাশে পেল না। এসেছিল একা, চলেও গেল একা। শুধু পড়ে রইল কিছু খুচরো সম্পর্ক, কিছু মায়া, কিছু স্মৃতিকথা। নিপা বিশেষ ঔষধটা কিনে এনে অনুপমাকে খাওয়ানোর সুযোগ খুঁজছিল। এমনভাবে খাওয়াতে হবে যেন কেউ সন্দেহ না করে। দিন 15 কেটে যাওয়ার পরও অনুপমাকে ঔষধটা খাওয়াতে পারেনি নিপা। ততদিনে নিজের ভেতর বেশ কিছু পরিবর্তন অনুভব করছিল। হঠাৎ হঠাৎ মাথা ঘুরে ওঠে, পেটের ভেতর কেঁপে কেঁপে ওঠে। মাছ খেলেই বমি বমি লাগে, তবে বমি হয় না। জয়ন্তদার তো সময় অসময় নেই। নিপাকে এখানে সেখানে ডেকে নিয়ে গিয়ে ফুর্তি করে। প্রথম প্রথম ভালো লাগা থেকে গেলেও ইদানিং ভয় থেকে জয়ন্তদার সাথে যায়। অনিয়মিত পিরিয়ড হয় দেখে শুরু থেকে সেভাবে সতর্ক ছিল না নিপা। হঠাৎ শারীরিক পরিবর্তনগুলো নিপাকে বড্ড বেশি ভাবাতো। নিজের অস্থিরতা, মানসিক টেনশন দূর করতে নিপা সাহস করে প্রেগনেন্সি টেস্ট করলো। যা মনে মনে ভেবেছিল তাই সত্যি হলো। রেজাল্ট পজিটিভ এসেছে। এত কি ভাবছিস নিপা? নিপা হাসপাতালের বেডে শুয়ে আছে। রূপায়ণ চেয়ারে বসে আছে। অরূপ ভোরে বাড়ি চলে গেছে। নিপার ব্যাপারটা এখনো রূপা দীপাকে জানানো হয়নি। রূপায়ণ কতবার কতভাবে নিপাকে জিজ্ঞেস করেছে বাচ্চাটা কার। নিপা ঘুরে ফিরে একটাই উত্তর, বাচ্চাটা নাকি সৌরভের। রূপায়ণের মস্তিষ্ক কাজ করে না, কেমন ঝিম মেরে বসে রইল। মায়ের শরীর ভালো না, নিপার ব্যাপারটা কিভাবে নেবে কে জানে। বেলা বাজে 10:30। সীমা রান্না করছে। অনুপমার রাতে ভালো ঘুম হয়নি, উঠতে বেশ বেলা গড়িয়ে গেল। ধীরে ধীরে রান্নাঘরে এসে সীমাকে একা কাজ করতে দেখে বলল, মা এখনো ওঠেনি? না তো। অনুপমা চিন্তিত বোধ করলো, বলল, মা তো এত বেলা পর্যন্ত ঘুমায় না, তুমি একবার দেখে এসো সীমা। সীমা সবজি কাটতে কাটতে ব্যঙ্গ করে বলল, ওনার ছোট মেয়ে এত বড় কাণ্ড ঘটিয়েছে না, লজ্জায় ঘর থেকে বের হতে পারছে না বর্দি। এভাবে বলো না সীমা, উনি বয়স্ক মানুষ, রাখো তো। ওনার দোষেই ছেলে মেয়েগুলো আজ এত খারাপ হয়েছে। শুধু বর্দা ভাইটাই মানুষের বাচ্চা হয়েছে, আর সবগুলো অমানুষ। অনুপমা এক গ্লাস ঠান্ডা জল খেয়ে উঠে পড়ল। সীমা পিছু ডেকে বলল, সেদ্ধ ভাত খেয়ে যাও বর্দি, পরে খাবো, দেখে আসি মা কি করে। অনুপমা ধীর পায়ে নন্দিতা দেবীর ঘরে গেল। এখনো লাইট জ্বলছে। ঘরের লাইট নিভিয়ে বিছানার কাছে গেল। নিচু কণ্ঠে বলল, ও মা উঠুন, বেলা হয়ে গেছে। নন্দিতা দেবী সাড়া দিল না, কেমন টান টান হয়ে ঘুমিয়ে আছে। অনুপমা কি মনে করে নন্দিতা দেবীর ডান হাত আলতো করে ধরল। বরফের মতো ঠান্ডা কেন মায়ের হাতখানা? অনুপমার মনের ভেতর কেঁপে উঠল। বুঝে আসা কণ্ঠে বলল, ও মা কি হয়েছে আপনার, উঠুন না। অনুপমা নন্দিতা দেবীর হাত ধরে বেশ জোরেই টান দিল। নন্দিতা দেবী তবুও উঠল না। হাতটা ছেড়ে দিতেই হেলে পড়ল। অনুপমা ভয়ে ভয়ে নন্দিতা দেবীর নাকের কাছে হাত নিয়ে দেখল নিঃশ্বাস চলছে নাকি। অনুপমা শব্দ করে কেঁদে দিল। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলল, ও সীমা কোথায় গেলে? মায়ের যেন কি হয়েছে, মা তো উঠছে না। অরূপ পাশের ঘরেই ছিল। অনুপমার কণ্ঠস্বর পেয়ে ছুটে এলো। ভীতু কণ্ঠে বলল, কি হয়েছে মায়ের? ও মা কি হয়েছে তোমার? বলতে বলতেই নন্দিতা দেবীর কপালে হাত রাখল। মুখ ধরে ঝাঁকালো। মা আর নেই। অরূপের বুকের ভেতর কামড় দিয়ে উঠল। মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। সীমা ভয় পেয়ে গ্যাসের চুলা বন্ধ করে ছুটে এলো। মুখ ধরফর করছে। অরূপকে মাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে দেখে নিজেও কেঁদে দিল। প্রতিবেশীরা ছুটে এসেছে। দুজন মহিলা অনুপমাকে টেনে ধরে ওঠালো। চোখের জল মুছিয়ে দিয়ে বলল,
শান্ত হও বৌমা, এত কাঁদলে বাচ্চাটার ক্ষতি হবে। অনুপমা কাঁদতে কাঁদতে বলল, ও কাকিমা, মা আর নেই গো। ওনার বড় ছেলেকে কি জবাব দেব আমি? মাকে আমার দায়িত্বে রেখেই যে বোনকে নিয়ে হাসপাতালে পড়ে আছে মানুষটা। প্রতিবেশীর এক কাকিমা অনুপমার কাছ থেকে ফোন নিয়ে একে একে আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দিল। সবার প্রথমে রূপায়ণকে ফোন করলো, বলল, এখনই নিপাকে নিয়ে বাড়ি চলে আয় রূপায়ণ। রূপায়ণ ভয় পেল, মৃদু কণ্ঠে বলল, কি হয়েছে কাকিমা? মা বা অনুপমার কিছু হয়েছে কি? তুই শিগগিরই বাড়ি চলে আয় বাবা। বলো না কাকিমা, কার কি হয়েছে? তোর মায়ের অবস্থা ভালো না, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়। রূপায়ণকে কিছু বলার সুযোগ না দিয়েই কাকিমা ফোন রেখে দিল। রূপায়ণের বুকের রক্ত ছলকে গেল, চোখ দুটো লাল টুকটুকে হয়ে গেল। ডাক্তার নিপাকে ছাড়তে চাইল না, আরও একটা দিন ভর্তি রাখতে চাইল। রূপায়ণ কেঁদে দিল, মলিন কণ্ঠে বলল, আপনি বুঝছেন না কেন? আমার মায়ের কি জানি হয়েছে, আর একটা সেকেন্ডও আমার এখন হাসপাতালে থাকার মানসিক অবস্থা নেই। হয় নিপাকে রিলিজ দেন, আর না হয় আমি একাই চলে গেলাম। ডাক্তার বাধ্য হলো নিপাকে রিলিজ দিতে। রূপায়ণ বোনকে ধরে ধরে হাসপাতালের গেট পর্যন্ত নিয়ে আসলো। একটা গাড়ি ডেকে তাতে উঠে পড়ল। ভাই, একটু তাড়াতাড়ি গাড়ি চালান না। 25 মিনিট পর গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে নিপাকে ফেলেই দৌড়ে বাড়ির ভেতর ঢুকে গেল রূপায়ণ। রীতিমতো এত মানুষ কান্নাকাটি দেখে প্রচুর ভয় পেল। বুকের ভেতর কি যেন কামড়ে ধরেছে। কোত্থেকে অনুপমা ছুটে এসে আচমকা রূপায়ণকে জড়িয়ে ধরল, শব্দ করে কেঁদে দিয়ে বলল, আমি পারলাম না গো তোমার মাকে দেখে রাখতে। রূপায়ণ ভয় জড়ানো কণ্ঠে চিৎকার করে বলল, আমার মায়ের কি হয়েছে অনুপমা? আমার মা কোথায়? রূপা দীপা ছুটে এসে রূপায়ণকে আঁকড়ে ধরল, কাঁদতে কাঁদতে বলল, মা আর বেঁচে নেই রে বর্দা ভাই, মা আর নেই। রূপায়ণের পুরো শরীর টলে গেল, মাথার ভেতর চক্কর দিয়ে উঠল। খুব ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর থেকেই ধীরে ধীরে মায়ের সাথে দূরত্ব কমে গেল। চলার পথে হোঁচট খেলে মন খারাপ করে মাকে বললে মা সব সময় বন্ধুর মতো ছায়া দিয়ে আগলে রাখত, ভরসা দিত, সঠিক পথ দেখিয়ে দিত। সেই জন্মদাত্রী মা নাকি আজ কাউকে কিছু না বলে চিরবিদায় নিয়েছে। মৃত্যু এতই সহজ বুঝি? রূপায়ণ এলোমেলো পায়ে মায়ের ঘর পর্যন্ত হেঁটে গেল। বুকের ভেতর ভূমিকম্প শুরু হয়েছে, অসহ্য ব্যথা করছে, মাথা ফাঁকা ফাঁকা লাগছে। মাকে ঘিরে একের পর এক শৈশব কৈশোরের মধুমাখা স্মৃতিগুলো ছায়াছবির মতো ভেসে বেড়াচ্ছে। রূপায়ণ মায়ের পায়ের কাছে বসে মায়ের পা দুটো জড়িয়ে ধরল। নিজের মাথাখানা ঠুকতে ঠুকতে চিৎকার করে কাঁদতে লাগলো। কেউ রূপায়ণকে ধরে রাখতে পারল না, কেমন নিজের বুক জোরে জোরে চাপকে কাঁদতে লাগলো। ফুলপিসি এসে রূপায়ণকে আঁকড়ে ধরল, মুখটা মুছিয়ে দিয়ে বলল, এমন পাগলামি করে না রূপ, তুই তো বৌদির ভালো ছেলে। এভাবে কাঁদলে বৌদির আত্মা কষ্ট পাবে তো বাবা। ও পিসি, আমার মাকে উঠতে বলো না। আজকের পর থেকে কে আমার কাছে আবদার করবে? ফোন করে এটা সেটা আনার কথা মনে করিয়ে দেবে, এমন তো কথা ছিল না পিসি। এমন করে না বাবা, ওপর থেকে যখন ডাক আসবে তখন তো আমাদের সবাইকেই চলে যেতে হবে। আমি পারবো না পিসি, যে হাত দিয়ে রোজগার করে মায়ের মুখে ভাত তুলে দিয়েছি সেই হাত দিয়ে মাকে দাহ করতে পারবো না পিসি। কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে, মাকে উঠতে বলো না পিসি। পিসি চোখের জল মুছে বলল, তুই না বৌদির বড় সন্তান, বড়দের এত ভেঙে পড়লে চলে বাবা? তোর ওপর এখন কত দায়িত্ব, তুই এইভাবে ভেঙে পড়লে ছোট ছোট ভাই বোনদের দেখে রাখবি কিভাবে? নিজেকে শক্ত কর। গোবিন্দ এসেই শ্মশানে চলে গেছে, সেখানে সব কিছু ঠিকঠাক করে খাটিয়া নিয়ে এলো। নন্দিতা দেবীকে ঘর থেকে বের করে বসার ঘরে শীতল পাটিতে শুইয়ে দিল। চোখে তুলসী, বুকে গীতা দিয়ে সাদা চাদর দিয়ে মুখটা ঢেকে দিল। আত্মীয় স্বজনরা একে একে সবাই চলে আসতেই আর দেরি করলো না। নন্দিতা দেবীর মরদেহ শ্মশানে নিয়ে যাওয়া হলো। ঠাকুরমশাই নিয়ম বলে দিল, রূপা দীপা মাকে শেষ স্নান করিয়ে দিল। কপালে চন্দন, গায়ে সাদা থান পরিয়ে দিয়ে মাকে চিতায় তুলে দেওয়া হলো। রূপায়ণ অরূপ নিয়ম মেনে মায়ের মুখাগ্নি করল। তারপর মায়ের মাটির দেহখানা আগুনে জ্বালিয়ে দিল। মাকে আগুনে পুড়তে দেখে রূপায়ণ সহ্য করতে পারল না, চোখ দুটো বন্ধ করে ফেলল। বিড়বিড় করে বলল, আমায় ক্ষমা করো মা, আমি এমনই ব্যর্থ বড় সন্তান, তোমার শেষ সময়ে তোমার পাশে থাকতে পারলাম না মা। মাকে দাহ করে পুকুর থেকে এক ডুব দিয়ে এক প্যাঁচে সাদা ধুতি পরে বাড়ি ফিরল রূপায়ণ অরূপ। পিসি ফল কেটে নিয়ে এলো, রূপায়ণকে বলল, ফলগুলো খেয়ে নে বাবা। আমার মা আর কোনোদিনও খাবে না পিসি,
মাকে রেখে আমি কিভাবে খাবো বলো তো? পিসি অনুপমাকে কোত্থেকে যেন ধরে নিয়ে এলো। অনুপমার পেটের দিকে আঙুল তাক করে বলল, তাকা অরূপ, যে গেছে সে তো চলেই গেছে। বৌমার শরীরে তোর নতুন অংশ বেড়ে উঠছে, তার জন্য তোকে সুস্থ থাকতে হবে বাবা। দরজায় নিপা দাঁড়িয়েছিল। নিপাকে দেখে রূপায়ণ রেগে গেল, চিৎকার করে বলল, ও এখানে কি করছে? ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো পিসি। আজ ওর অপকর্মের জন্যই আমার মা আমাদের ছেড়ে চলে গেছে। নিপা ভয় পেয়ে মুখ চেপে ধরে কেঁদে দিল। একে একে সবাই নিপার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন? নিপা বুঝতে পারছে না। দিদিরাও নিপার সাথে ভালো করে কথা বলছে না। আজ বাড়িতে নন্দিতা দেবীর শ্রাদ্ধ উপলক্ষে বিশাল আয়োজন করা হয়েছে। দুদিন আগেই ঠাকুরমশাই শ্রাদ্ধ করেছে। আজ শুধু 700 লোক খাওয়ানো হবে। মানুষজন ভরপেট খেয়ে কোথায় নন্দিতা দেবীর আত্মার শান্তি কামনা করবে, তা না করে কোন তরকারিতে ঝাল বেশি হয়েছে, কোনটায় লবণ বেশি হয়েছে, মাছটা আর একটু ভাজা দরকার ছিল, মোট কথা খাবার নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা করছে। রূপায়ণ শুনতেই মলিন হাসল। হায় রে মানুষ, এরা শ্রাদ্ধ খেতে এসেও সমালোচনা করছে। দেখতে দেখতে কতগুলো মাস চলে গেছে। এখন রূপায়ণের বোনেরাও খুব কম আসে। নিপা নিজেকে গুটিয়ে নিয়েছে, শুধু খাওয়ার সময়টুকু বাদে সব সময় নিজের ঘরে থাকে। সীমা নিজের মতো রান্নাবান্না করে। অনুপমার হওয়ার ডেট ঘনিয়ে এসেছে। পেটটা বেশ বড় হয়েছে। রূপায়ণ অনেকটাই শোক কাটিয়ে উঠেছে। দোকান থেকে এসে দেখলো অনুপমা খাবার টেবিলে বসে। রূপায়ণের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। অনুপমাকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মাথায় হাত রেখে বলল, কত করে বলি আমার জন্য অপেক্ষা করার দরকার নেই, খেয়ে দিয়ে ঘুমিয়ে যেও। অনুপমা ঘুম ঘুম চোখ তুলে তাকালো, মুচকি হেসে বলল, খেয়েছি তো, আবারও খিদে লেগেছে। রূপায়ণ হেসে দিল, হাত মুখ ধুয়ে এসে নিজে খেলো। অনুপমাকেও তুলে খাইয়ে দিল। বলল, ডাক্তার কবে যেতে বলেছে? অনুপমা ইতস্তত করে বলল, হওয়ার ডেট 7 দিন পার হয়ে গেছে। কি, তুমি আমায় এখন বলছো এই কথা? আসলে ভেবেছিলাম নর্মালেই হবে। এখন আর আগের দিন নেই অনুপমা, কালকেই আমরা ডাক্তারের কাছে যাব। গল্পের বাকি অংশ আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।